আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকালকে ইলিয়াস হোসেনের একটি টক শোতে সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে তিনি কিন্তু হিরো আলমের সাথে তুলনা করেছেন। বাট হোয়াট ইজ দ্য রিজন অফ সেইং দিস? এই কথা বলার কারণ তিনি কিন্তু সেখানে উত্থাপন করেছেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তিনি আলোচনা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং তিনি কোন পর্যায়ে বর্তমানে বাংলাদেশে এখন অবস্থান করছেন এবং তিনি কোন দিকে রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছেন সেইটাও কিন্তু ক্লিয়ার করছেন। এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের সেনাবাহিনী বলেন, তারপরে রাজনীতিবিদ বলেন, তারা কোন দিকে অবস্থান করছেন এবং বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন সেই সম্পূর্ণ কথা কিন্তু এই ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হোসেনের মাধ্যমে আপনি জানতে পারবেন। তো অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন এবং দেশ সেরা বিভিন্ন খবরাখবর জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। তো চলুন কথাগুলো শুনে আসি। মাহমুদ ভাই যে কথাটা বলেছেন না, যে আমি এই জিনিসটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে কথা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটাকে মারলো, আপনি দেখেন যখন প্রচন্ড আন্দোলন চলছিল আমরা এখানে, এবং ইভেন কি এখানে অনেক আওয়ামী লীগের লোককে আমি দেখেছি যে তারা খুব কষ্ট পেয়েছে, মানে প্রকাশ্যে কথা বলতে পারছে না ইয়ের পক্ষে, মানে আওয়ামী লীগের পক্ষে এসে। কারণ হচ্ছে ওই সময়টা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে শেখ হাসিনা যে হত্যাযোগ্য এবং ছোট ছোট বাচ্চাদের উপরে যে গুলি চালিয়েছে, এটা এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে নৃশংসতম ঘটনা, মানে এই অদূর অতীত, যেটা যদি নিকট অতীতের কথা চিন্তা করি, এটা ঘটে নাই। ধরেন যদি আমি একজনের নাম বলি, ডক্টর আসিফ নজরুল, উনি ওনার ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে তিনি আগে 2019 সালে বলেছিলেন যে 500 টন দিয়ে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছে 500 টন পাঠানো হচ্ছে ভারতে। তো ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে। তো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না আসিফ নজরুল, আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না, বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল। আপনি কোত্থেকে উঠে আসছেন? আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা লিখেছিলেন 86-এ যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান, সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি, ওর নাম কি ভাই, যে ঘাতক দালাল ইয়ের শাহরিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে, উনি বুঝেন নাই, উনি তখন দুদু খান, উনি বুঝেন না কিছু, ওনাকে বুঝিয়ে এইভাবে শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন। তো আমরা সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক, উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা, দেখো এটা কি কি, ওইটার তো তথ্য আমার কাছে সব, উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো, ইলিয়াস এই যে দেখো এটা আছে, এটা নিয়ে দেখো। আমাকে ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো কি হবে, সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার। এখন আপনি বলছেন যে শাহরিয়ার কবির আপনাকে বুঝিয়েছে, সেটা তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই জাহানারা ইমামের সময় যখন করছিলেন, ঘাতক দালা নির্মূল কমিটির সাথে যখন করলেন, এগুলো আমরা জানি। আসিফ নজরুল আপনি কে? আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি করাতে, আপনি নিয়োগ দেওয়াতে, ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা তো জানি শাওনকে, শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই, পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন, এই তো সেই শাওন। এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পথ হারিয়েছে, সেদিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে। সো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন। তো আসিফ নজরুল আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গায়, এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে, আর তারপরে আরো বিভিন্ন জায়গায় তো ব্যক্তিগত না, আসিফ নজরুল আজকে উঠে আসছে কোথায়? আসিফ নজরুল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে 2-1 জায়গায় গিয়েছে, এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি, তাই না? ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া, কি হয়েছে, কি ঘটনা, কি কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে। এবং আজকে আমরা এই সরকার চাই নাই, যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার 500 টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছি, আর এই সরকার এসে এখন 3000 টন ইলিশ দিবে, এই জন্য আমরা এত কষ্ট করি নাই। জীবনে দরকার হলে দেশে যাব না ভাই, কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয়, এটা যদি আমাদের কাছে মনে হয়, তাহলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ। আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাদার তেরেসা কিংবা অ্যাটলিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ, এই জায়গায় দেখতে চাই, এবং আমার বিশ্বাস, আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গাতেই থাকবেন। কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন, যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাঁস-টাস পালন করে তারপর এখানে থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না। আগেও পারে নাই, আর এখন তো সম্ভবই না, কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না, কেউ চাইলেও ওইভাবে থাকতে চাইতে চাবে না। আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন, আপনি আপনার মন্তব্য আপনার, আমার মন্তব্য আমার, আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন,
জামায়াত করেন, তাদেরকে মানে এত সহজে মুছে ফেলা সম্ভব না। তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে। এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে, যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায়। কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা সেই পরিকল্পনাই নেই। আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে, আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে, এই সরকার এসে সেটাও করে নাই।